আরে দুষ্টু পোলা পাই তোরা মারিস না কেহ লাইন। লাল গরু বেশি ভালো লাগে। যত বড় হচ্ছি তত সালামি দেওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। পড়ার টেবিলে আমি পড়তে এলে দাদুর কথা শুধু মনে পড়ে। না না, এই চ্যালেঞ্জটা এখন নেওয়া যাবে না। আমরা আসলে শুরু থেকে দুজনেই জানতাম আমরা একজন একজনকে পছন্দ করি। ও খেলা মাইয়া হেতির মিডা মুখে রাশি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজেন জার্নাল ঈদ স্পেশাল সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি এমন একজন যিনি গায়িকা হিসেবে চমৎকার, পাশাপাশি একজন ডাক্তার, আবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি আমাদের সবার প্রিয় ঐশী। ঐশী, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের বিশেষ দিনে তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমাদের সিটিজেন জার্নালের দর্শক যারা আছে আশা করি তারাও খুবই আনন্দিত। আমিও খুবই আনন্দিত। ঈদ মানে তো সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া, গল্পে গল্পে আশা করি সুন্দর একটা সময় কাটবে। ঐশীর রোজার ঈদ এবং কোরবানি ঈদের মধ্যে পার্থক্যটা কেমন? এটা একদম একটা নতুন প্রশ্ন, এই প্রশ্ন কেউ কখনো করে নাই। আমার মনে হয় ঈদ মানে দুটোই আসলে একই, কারণ ঈদ মানে ঈদের আনন্দটা, ওই যে এক্সাইটমেন্টটা ওটা একই রকমই থাকে। কিন্তু কুরবানিতে একরকম এক্সাইটমেন্ট, রোজার ঈদে আরেক রকম। কারণ রোজার ঈদে আমরা এক মাস রোজা রেখে তারপরে যখন ঈদের দিনটা আসে একটা অন্যরকম ফিলিং, সকালবেলা ঘুম থেকে উঠে পায়েস দিয়ে দিন শুরু করা। আর কুরবানিতে আবার এই যে গরু কাটাকাটির বিষয়টা, এখানে একটা আলাদা টালটাল উত্তেজনা থাকে, একটা কিছুটা মন খারাপেরও ব্যাপার থাকে। দেখতে তো আসলে আমরা আমরা তো মানুষ, এবং আমি বিশ্বাস করি যে আমাদের মন অনেক নরম। তো এই ত্যাগটা নিজের চোখের সামনে দেখা, এটা একটা অন্যরকম মুহূর্ত আসলে। আসলে ত্যাগ জিনিসটা এমনই, ত্যাগের মধ্যে এক ধরনের আনন্দ থাকে, আবার যেটা বলছিল একটু মন খারাপও থাকে, এবং এই ত্যাগের শিক্ষাই কিন্তু এটা। ত্যাগ থেকে তো আসলে আমরা শিখি। কোরবানির গরুর কথা বলছিলে, কখন কি গরুর হাটে গিয়েছো? আমার কখনো হাটে যাব ওই এক্সাইটমেন্টটা আমার কখনোই আসলে কাজ করেনি। বাট একবার যাওয়া হয়েছে, যেবার ওই সময়টা আসলে মোটামুটি মানুষের কাছে সমাদৃত আমি। তো তখন যাওয়ার পরে ভিড়টা দেখে আমি আসলে ভয় পেয়ে যাই, কারণ আমার কাজের ক্ষেত্রে যখন যাই, কনসার্টে যাই, তখন মানুষের ভিড় তো অনেক ভালো লাগে। বাট এর বাইরে মানুষের ভিড়টা আমি কিছুটা ভয়ই পাই বলবো। তো ওই মানুষের ভিড় দেখে আর সাহস হয়নি। মানুষের ভিড় দেখেছো, কিন্তু গরুর ভিড় দেখা হয় যেদিন গেলা, অনেক গরু নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। মানে সবাই নিয়ে যাচ্ছে, ওই যে একটা হই হুল্লোড় একটা ব্যাপার স্যাপার, সেটা দেখেছি। কিনেছিলে গরু? হ্যাঁ, আমি কিনিনি, মা আর ভাই ছিল, তো ওরা কিনে নিয়ে আসছিল। কোন রঙের গরু তোমার পছন্দ? লাল গরু বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন গরু কাটাকাটি করা হয় তখন কি থাকা হয় নিশ্চয়ই? হ্যাঁ, ওই সময়টা থাকা হয়। মানে বিশেষ করে মানে একদম যখন শুরু হয় আর কি, একদম সকাল সকাল। আর আমি যেখানে থাকি ওই জায়গাটার একটা ব্যাপার হচ্ছে, আমাদের সবগুলো বাসার সামনে যে জায়গাটা আছে, একদম এলাকার সবার গরু একদম সিরিয়াল ধরে ওই জায়গাটাতে কুরবানি দেওয়া হয়। তো আমাদের আমাদের বারান্দা থেকে সব দেখা যায়। তো আমাদের মোটামুটি আমি বলবো 10 বছর ধরে এটা একদম ট্রেন্ড হয়ে গেছে যে কুরবানিদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বারান্দায় দৌড়, এবং এই সবার কুরবানিটা দেখি। এবং ওই সময়টা আসলে খুব মিশ্র একটা প্রতিক্রিয়া থাকে। বারান্দায় দৌড়ের কথা বলছিলে, তুমি কখনো গরুর দৌড়ানি খেয়েছো? না। অনেক সময় গরু তো ছুটে যায় বা না ঘটনা ঘটে। না, গরুর দৌড়ানি কখনো খাইনি। আর নিশ্চয়ই যখন এই যে গ্রাম ঈদের জন্য যে গরুগুলো আনা হয়, আমার মনে হয় সবার গরু আসছে, কাঠটা কেমন, কোনটা বেশি সুন্দর, কোনটা লম্বা, এই ধরনের একটা যে আনন্দ হয়। হ্যাঁ, এই আনন্দটাতে পার্টিসিপেট করা হয়েছে। সবসময় হয় কি, কুরবানির সময় যখন গরু আনে, আমার কথাটা নিয়ে অনেকে হাসাহাসি করতে পারে, বাট আমার গরুর চোখ খুব মায়াবী লাগে। আচ্ছা। এটা আমার ছোটবেলা থেকে। আচ্ছা। মানে আমি যখন আমার নানু বাড়ি দাদু বাড়িতে গরু আনতে দেখতাম, ছুটে যেতাম দেখার জন্য, এবং ওই সময় আমার চোখটা আসলে গরুর চোখে যেত সবার আগে।
এবং আমার খুব মায়াবী লাগে সবসময়। এবং আমি আরেকটা জিনিস সবসময় অনুভব করেছি যে ঈদের আগের দিন কিন্তু দেখবেন গরুর চোখগুলো খুব স্যাড থাকে আসলে এবং কান্নাও করে। এবং আমরা দেখি যে গ্রামে গঞ্জে ছোট বাচ্চারা এই জিনিসগুলোকে খুব বেশি ফিল করে এবং হ্যাঁ, ওদের অনেক কৌতূহল থাকে, হ্যাঁ। গরুর কাছে যায়, একটু পানি খাওয়ায়, হ্যাঁ, একটু মায়া করে। ছোটবেলায় আমার এই বিষয়টা অনেক একটু বেশি ছুঁয়ে ছিল। দেয়। হ্যাঁ, এখনো দেখা যায় যে দেখলে আগের দিন যখন দেখি ওই চোখে পানি পানি ব্যাপারটা, চোখ ছলো ছলো একটা দুঃখ থাকে, তখন কিন্তু খারাপ লাগে। গরু, খাসি বা ছাগল কোরবানি করা হয়, তুমি কোনটা বেশি খেতে পছন্দ করো? আমি অনেক ফুডি, আমার দুটোই পছন্দ করি। আচ্ছা, এটা আমার একটা স্পেসিফিক চুজ করে বলা আমার জন্য খুব কঠিন। ঈদের দিন রান্না করে তোমার ভূমিকা কি থাকে? তুমি কি রান্না তদারকি করো না শুধু খাও? আমি অনেক 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 ভালো খেতে পারি। কত খেতে পারো? অনেক ভালো একসাথে খেতে পারি। কয় কেজি মাংস খেতে পারবে একসাথে? সেটা বলতে পারবো না, বাট আলহামদুলিল্লাহ যেই পরিমাণ আমি খাবার দাবার পছন্দ করি ওভাবে যদি আমি রেগুলার লাইফে খেতে থাকি তাহলে আমাকে মনে হয় এই চেয়ারে আপনি জায়গা দিতে পারতেন না, বুঝছেন? তো দেখা যায় আমাদেরকে একটু কন্ট্রোল তো করতেই হয়। তো এর বাইরে যখনই আমি ডিসিশন নিই যে ওকে আজকে নো ডায়েট, আজকে মন ভরে খাবো, তখন আমার যত ইচ্ছা আমি তত খাই। আম্মু ভালো রান্না করলে কিন্তু সমস্যা। আমার যেটা সবসময় একটা ডিফিকাল্টি ফেস করতে হয় সেটা হচ্ছে আম্মুর রান্নার কারণে আমি ডায়েট করতে পারতাম না। একটা জিনিস রান্না করছে মানে এটা আসলে অ্যাভয়েড করা পসিবলই না। ঈদের আরেকটা আকর্ষণ সালামি। সালামি নিয়ে কি বলবে? সালামিটা খুব আনন্দের একটা পার্ট ছিল, কিন্তু এখন আসলে সালামি নিয়ে বেশ দুঃখই অনুভব করি। সেটা সেটা কেন? সেটা কারণ হচ্ছে যত বড় হচ্ছি তত সালামি দেওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে পাওয়ার থেকে। একদম। সো এটা আমার একদমই ভালো লাগে না, আমি শুধু পেতে চাই, দিতে চাই না। তুমি তো এখন বিবাহিত, তো তোমার স্বামীর কাছ থেকে নিশ্চয়ই সালামি জোর করে নাও। হ্যাঁ হ্যাঁ, সেই একটা খুনসুটি তো থাকেই। আচ্ছা, কত টাকা পর্যন্ত নিয়েছে বলতো? এটা বলবো না, বাট ওর সাথে এটা নিয়ে আমার বেশ ভালো একটা খুনসুটি চলে। ও বলবে তুমি তো আমার বউ, তোমাকে আমি কেন দিব? তো আমি বউ এই জন্যই তো দিবা, এই নিয়ে একটা চলে একটা ফাইট। এটা তো ফাইট না, খুনসুটি। তো ভালো, এগুলো তো আসলে ছোট ছোট আনন্দ। একদম, এবং এই প্রত্যেকটা ছোট ছোট আনন্দের মিশেল মিলেই তো ঈদ এবং উদযাপন। তোমার এরকম সর্বোচ্চ কত টাকা সালামি পেয়েছো মনে আছে? না আসলে মনে নাই কেন, আমি তো ভেঙেই বলি। দেখা যায় যেটা হয়, একটা তো অবশ্যই নিজের প্রিপারেশন থাকে যে অমুক 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 আছে, ওদেরকে সালামি দিতে হবে। বাট যেটা হয় এখন যে ঈদের সময় সালামি আসতে থাকে এক হাতে, আরেক হাতে যেতে থাকে, তো ওটা না আর হিসাব কার থাকে না। আচ্ছা, যেটা বলছিলাম মানে হচ্ছে প্রফেশনালি অনেক হিসাবই এরকম ব্যাপারটা এরকম। প্রফেশনালি তো হিসাব আমি দেখিই না, ওটা দেখার জন্য টিম আছে। ঈদের আনন্দের রেশ থাকতে থাকতে শ্রোতাদের যদি তুমি একটা উৎসবের একটা গান একটু যদি শোনো। এবার তো আমার জন্য ঈদ নিয়ে উৎসব মানে নোয়াখালী মেয়ে, কারণ নতুন গান মানে প্রকাশ করার আনন্দটা হয়তো কিছু ক্ষেত্রে আমাদের জন্য ঈদের চেয়েও অনেক বেশি আনন্দের। ঈদ আবার নতুন গান সব মিলে মনের মধ্যে যে উৎসব চলছে এটা আসলে তোমার যেটা বলছিলে মনের মধ্যে যে উৎসব চলছে এবং ঈদ চলছে, সেই মনের উৎসবকে তুমি একটু শ্রোতাদের মধ্যে একটু ছড়িয়ে দাও আমাদেরকে গানটা একটু। নোয়াখালী মায়াটাই একটু খালি গলায় শোনাই, কিন্তু শোনার আগে আমরা গানটা নিয়ে শুনতে যাই, গানটা একটু বিস্তারিত বলো কিভাবে তুমি গানটা করলে। গানটা আসলে প্রথমে আসলে ভাবছিলাম যে আমাদের অনেক লোক গান আছে অনেক অঞ্চলে, তো আমি হঠাৎ ভাবলাম যে আমরা যেমন আমি মেনশন করে বলি, আমরা যেমন চট্টগ্রামের গান শুনি, আমরা সিলেটের গান শুনি, আমরা ভাওয়াইয়া গান শুনি। তো আমার মনে হচ্ছিল হঠাৎ করে কয়েক মাস আগে যে বাইরের দেশে আমরা যখন কাজগুলো দেখি এত স্মার্ট প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনগুলোতে কিন্তু খুবই স্মার্টলি তাদের বিভিন্ন নেটিভ ল্যাঙ্গুয়েজগুলোকে গানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং সেগুলো আবার আমরাও শুনছি, ওরাও শুনছে, আমরা অনেক পছন্দ করছি। তো আমি ভাবলাম ওয়াই নট নোয়াখালী গান, আমি যেহেতু নোয়াখালী মেয়ে, তো আমি নিজেই একটা অ্যাটেম্প্ট নেওয়া উচিত যে আমি একটা নোয়াখালী গান করবো। সো এটা ভাবলাম, অ্যান্ড এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আসলে একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, আমি রাস্তায় ছিলাম, গাড়িতে ছিলাম, সো আমি ভাবলাম, অ্যান্ড ওটা আমার মাথার মধ্যে আসলে ঘুরছিল। তো ওটা ভাবতে ভাবতে আমি গাড়িতে ভাবলাম কি আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না,
তো আমি একদম গাড়িতে চুপ, কার সঙ্গে কোনো কথা নেই, আমি মোবাইলে নোট নিয়ে বসে ভাবতে ভাবতে আমি গানটা লিখে ফেললাম। এবং আমার ওই লেখাটার মধ্যে কোনো কারেকশন নাই, আমি ওই যা লিখেছি তাই আসলে গানটা, মানে আমি যেটা প্রকাশ করেছি। তো লিখে ফেললাম এবং মনে মনে একটা ধুন ভেবে ফেললাম। তারপরে আমি অনুষ্ঠান স্থলে যাওয়ার পরে ওখানে দেখলাম যে আরো কিছুক্ষণ দেরি হবে। সো ওই সময়টাতে আমার আসলে একটা ঝোঁক, মানে হয় না আমরা যখন আর্টিস্টদের যেটা হয়, যখন যেটা নেশা ওঠে ওটা তখন থাকেই মাথায়। তো ওই সময় আমার একটা ঝোঁক থাকার কারণে আমি আমার ল্যাপটপটা সাথে নিয়ে গিয়েছিলাম। তো আমি যেটা করলাম, ওই অনুষ্ঠান দেরি হচ্ছিল, তো আমি ওখানে, আমি যেখানে রেস্টে ছিলাম ওই রুমটাতে বসে আমি ওখানে বসে বসে আমি একটা ডেমো তৈরি করে ফেললাম। তো ওইখানেই আসলে গানটা শুরু হয়ে যায়। এন্ড দেন আমরা ওটা নিয়ে ভাবতে 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 ডেমোটা যেটা করলাম ওটা তো আমি আসলে লিরিক্স টিউন করেছি। আর সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে। ও আসলে নাম প্রকাশে অনিচ্ছুক, সে খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে। সো কিন্তু খুবই ভালো কাজ করে। তো সে যখন আমাকে অ্যাপ্রোচ করলো যে আপনার সঙ্গে আমি কাজ করতে চাই, তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তোমার কিছু কাজ আমার সঙ্গে তাহলে শেয়ার করো। তো শেয়ার করার পরে আমার আসলে খুব ভালো লাগে। তো তখন আমি ভাবলাম যে এই প্রজেক্টে আমি ওর সাথে কোলাবোরেট করব। তার নাম হচ্ছে বিট বাবা। ওকে। সো আমি তার সঙ্গে প্রজেক্টে কোলাবোরেট করে ফেললাম। অ্যান্ড আস্তে আস্তে ভাবতে ভাবতে আসলে নোয়াখাইলা মাইয়া প্ল্যান করলাম, সেখান থেকে নোয়াখাইলা মাইয়া মিউজিক ভিডিও হয়ে গেল, চলে আসলো। এবং সবার যেই সাড়াটা পাচ্ছি আমি খুব খুব খুবই খুশি, কারণ পুরো প্রজেক্টটা নিজেরা এমনভাবে প্ল্যান করে করেছি, খুব মনের খুব কাছে, হৃদয়ের খুব কাছে। কারণ অনেক এফোর্ট দিয়ে চেষ্টা করেছি যে কাজটাকে নিজের মানে মন যেটা চায় সেই জায়গায়, ওই আপ টু দ্য মার্ক ওই জায়গাটাতে নেয়ার। তো আশা করি মানুষের মন রক্ষা করার ওই জায়গাটাতে গানটাকে নিয়ে যেতে পেরেছি। রেসপন্স দেখে তো তাই মনে হচ্ছে। আমরা একটু গানটা শুনি, তারপর আমরা গানটার ভিডিও নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। নোয়াখালা মাইয়া হেতির মিডা মুখে রাশি, তেরে বেরি কইলে তো গো বাজে দিব বাঁশি, রাম হইলে ডরে বেগুন বলি যায় সব শরম, হেতি সিটি মারি ডাকলে হলাই সবে যে গরম। খুবই সুন্দর, একদম ধামাকা। কিন্তু খুব কম শুনলাম না, আরেকটু শুনে মানে পুরো মুখটা শুনলে ভালো হতো। ফেসবুক রিলে হেতির সাউন্ড, ট্রেন্ডিং লেডি কুইন ইন টাউন, নো ড্রামা নো ট্রমা, অনলি নোয়াখালা ভাইব। আর এই যে তোমার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে নিজের জেলা নোয়াখালীকে তুমি যেভাবে ধারণ করো, এভাবে ভালোবাসো। আমি তো কোনো অনুষ্ঠানে গেলে আমার একদম সবাই মনে হয় এখন জেনেও গেছে। আমার একটা কমন কোশ্চেন, আমি কোন জায়গায় আমি বলেন, এটা একটা কুইজ। সো আমি নোয়াখালী পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমার জন্ম, আমার জেলা, আমার পুরো পরিবার সেখানে, আমি কেন পরিচয় দিব না? এখানে লুকানোর কি আছে? একদম তাই। আর ঐশী যেটা হচ্ছে, এই যে নোয়াখালীর কথা বলছিলে, নোয়াখালীর কথা বললে একটা জিনিস আসে, নোয়াখালী বিভাগ চাই, এটা কিন্তু একটা আন্দোলন এখন চলছে দেশে বিদেশে, আমরা এটা দেখছি। তো এই নোয়াখালী বিভাগ আন্দোলন তুমি কি কখনো সম্পৃক্ত হয়েছো? না, এটাতে আমি সম্পৃক্ত হইনি। আমি আসলে সত্যি কথা বললে খুব একটা তো এই বিষয়গুলো বুঝি না। রাইট। কিন্তু আমার জেলা, তো জেলার প্রতি সফট কর্নার থেকে যদি আমার জেলা বিভাগ হয়, খারাপ কি? তুমি কিভাবে চাও, কতটা জোরালো ভাবে চাও? এই তো আপনি তো এখন অন্যভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন, সেটা তো আমি বুঝতেছি। আমার জেলা বিভাগ হলে আমি অনেক খুশি হব। গানটার ভিডিওতে তোমাকে একদম চমৎকার ভাবে দেখা গেছে, এবং তোমার যে লুক, তোমার যে উপস্থাপনা, নিজেকে প্রদর্শন করা ভিডিওতে খুবই সুন্দর হয়েছে। তোমার একটা অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা অসাধারণ। যখন আসলে প্ল্যান করি যে, মানে প্রথমে আসলে ভাবছিলাম যে মানুষ বিষয়টাকে কিভাবে নেবে, যে ভাবতে ভাবতে তো একটা ডিফারেন্ট প্রজেক্ট করে ফেললাম, নোয়াখাইলা মাইয়া, এবং নোয়াখালীর ভাষাই গানটা। তো এটাকে মানুষ কি মানে পছন্দ করবে কিনা, স্বাভাবিক, একটা কাজ প্রকাশের আগে আমরা তো অনেক কিছু ভাবি। তো আমাদের প্রজেক্টের সঙ্গে জড়িত সবাই আসলে খুব এক্সাইটেড ছিল, এবং সবার কাছে মনে হচ্ছিল যে গানটা সবাই খুব পছন্দ করবে। সো তখন যেই ভাবা সেই কাজ ভেবে ফেললাম যে মিউজিক ভিডিও করব। এবং আমাদের যিনি ডিরেকশন দিয়েছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর, তো স্বাক্ষরের সঙ্গে আমি কমিউনিকেট করলাম যে ভাইয়া এরকম এরকম একটা গান আপনাকে পাঠাচ্ছি, শুনেন, আমরা এই কাজটা একসাথে করি। সো ভাইয়া শুনে, ভাইয়ারও মানে ফিডব্যাক দেখলাম খুবই ভালো। মানে উনি বললো যে ওনার গানটা একদম লাইক ওয়ান অফ দ্য ফেভারিটস, এরকম বললো।
সব মিলে আসলে একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম। সো ওই পজিটিভ ভাইবটা আসলে কাজটাকে ভালো করার জন্য নিজের মধ্যে আসলে অন্যরকম একটা উদ্যমের মানে জায়গা তৈরি করে দিয়েছে। তো মিউজিক ভিডিও প্ল্যান করার পর আমরা ভাবলাম যে কিভাবে আসলে জিনিসটাকে সুন্দর করা যায়, সবাই মিলে বসে ভিডিওতে তুমি কিন্তু অনেক নেচেছো, নাচ করেছো, এই নাচটা কিভাবে এটা আসলে সবাই আমার কাছ থেকে মনে হয় প্রথমবার পেয়েছে। আমার আসলে সবসময় যেটা হয়েছে, আমি মিউজিক ভিডিওতে খুব 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 কম এসেছি, দেখা গেছে মডেলরাই থেকেছে। আর এর বাইরে যদি আসাই হতো, সেখানে হয়তো আমি জাস্ট আর্টিস্ট হিসেবে লিপসিং করতাম। তো এবার সামহাউ কি ভেবে যেন ভাবলাম যে ওকে ফাইন, আমি এবার একটু চেষ্টা করি। এটার সূত্রপাতটা হয়েছে তার বেশ কিছুদিন আগে আমি একটা নাচের ভিডিও দিয়েছিলাম। আচ্ছা। তো ওই ভিডিওটা, ওটা একটা ফ্যামিলি অকেশন ছিল। ওটা দেওয়ার পরে সবাই দেখলাম যে আমার নাচ নিয়ে খুব একটা ভালো রেসপন্স দিচ্ছে। তো তখন একটা সাহস আসলো যে আচ্ছা, মিউজিক ভিডিওতে এবার একটু চেষ্টা করে দেখি নিজেকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা যায় কিনা। কারণ সবসময় তো একইভাবে দেখে এসেছে, আর আমার সবসময় একটা চেষ্টা থাকে যে ছোট ছোট একটু চ্যালেঞ্জ নেওয়া, একটু ডিফারেন্ট কিছু একটা করা, একটু ইউনিক কিছু করা। ওই ভাবনা থেকেই আসলে ভাবলাম যে বলছিলে ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া, তুমি এখন একটা ছোট চ্যালেঞ্জ নিবে। এই গানটা তুমি যে নাচটা করেছো, সেই নাচটাকে আমাকে একটু করে দেখাবে? না চ্যালেঞ্জ নিলা না, এই চ্যালেঞ্জটা এখন নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমি এটার জন্য আসলে মেন্টালি প্রস্তুত ছিলাম না। তোমার এখনকার ঈদ তো অনেক বেশি স্পেশাল, কারণ তুমি এখন বিবাহিত। তোমার স্বামীর সঙ্গে ঈদের স্মৃতি যদি একটু শেয়ার করতে। ওর সঙ্গে আসলে শুধু ঈদ না, আমার কাছে তো মনে হয় যে মানে আমাদের জীবনটা এমন, আমাদের তো আসলে যখন আমরা কর্মব্যস্ত তখন অনেক ব্যস্ত থাকতে হয়। সো আমাদের তো আর 9 to 5 জবের মতো না যে একটা পার্মানেন্ট একটা শিডিউল আছে যে ওভাবেই চলবে সবকিছু। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, ও যেহেতু এরকম একটা ফিল্ডেই আছে, ও যেহেতু অ্যাক্টিং করে, সো ওরও দেখা যায় যে টানা অনেকদিন শুট থাকে, তারপরে আবার ফ্রি হয়ে যায়, আবার কিছুদিন পর টানা শুট থাকে, আবার ফ্রি। সো আমারও দেখা যায় টানা শো থাকে, আবার ফ্রি। সো আমাদের যেটা হয় আসলে, আমাদের মৌসুম লাগে না। আমাদের যখনই দুজন কর্মব্যস্ততা থেকে ফিরে একটা ফ্রি টাইম পেয়ে যাই, দুজনের ম্যাচ হয় ফ্রি টাইমটা, আমাদের জন্য তখন ওই সময়টাই আনন্দ উদযাপনের মতো হয়ে যায়। আমরা চেষ্টা করি যে যখন আমরা ফ্রি, তখন আমরা উৎসবের মতোই সময়কে উদযাপন করি, কারণ জীবন তো একটাই, বর্তমানে বাঁচতে হবে, প্রেজেন্ট মোমেন্টটাকে উপভোগ করতে হবে। তো সেই জায়গা থেকে এমনি তো ওরকম সময় কাটেই, আর ঈদের সময় আরো উৎসব মুখর কাটে। আমাদের আসলে যেটা হয়, আমরা পরিবারকে সময় দিই, দুজনের পরিবারকে সময় দিই। ঈদে একটা নির্দিষ্ট সময় আমার পরিবারের সময় দিই, নির্দিষ্ট সময় ওর পরিবারের সময় দিই। এভাবেই আর কি আমরা চেষ্টা করি পারিবারিক ভাবে আর কি ঈদটাকে উদযাপন করতে। আচ্ছা। এবার ঈদটাও কিন্তু একদমই তাই। আমি কিন্তু ঈদের পরদিন থেকেই কনসার্ট, এটা সেটা এগুলো নিয়ে খুব বেশ একটা দৌড়ঝাঁপের মধ্যে যাবে। তো দেখা যায় ঈদের দিনটাকে হয়তো উদযাপন করা হয় আর কি। ঈদের কথা বলছিলে, দুজনের ঈদ উদযাপনের কথা বলছিলে। জিলানির সঙ্গে তোমার প্রথম দেখা হওয়ার মুহূর্ত কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কবে, কোথায় তোমাদের দেখা হয়েছিল প্রথম? আমাদের প্রথম দেখা হয়েছিল আমাদের আসলে একটা কমন কাজের মাধ্যমে পরিচয়। মানে আমি একটা সিনেমায় গান করেছি, টাইটেল ট্র্যাকটা গিয়েছিলাম, ওই সিনেমায় ও অভিনয় করেছে। এটা 2020। আচ্ছা, ওকে। তারপরে সো ওই ডিরেক্টরের একটা বার্থডে পার্টি ছিল, তো সেখানে আমরা যারা একসাথে কাজ করেছি আমরা সবাই ইনভাইটেড ছিলাম। তো ওখানে আর কি ওকে প্রথম দেখা। তারপর আর কি দেখলাম, দেখিয়ে মনে ধরলো, তারপরে জায়গা করে নিল। প্রথম কথাটা কে বললো, তুমি বললে নাকি সে বললো? প্রথম কথা আসলে আমরা কেউই বলিনি ওভাবে, মানে আমাদের একই সাথেই আর কি, মানে সামহাউ একই সাথেই প্রথম ইন্ট্রোডাকশনটা হয়। তারপরে যেটা হয় এখনকার সময়, আমরা সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হই, এবং আমাদের আসলে যে ধাপ করে একটা প্রেম শুরু হয়ে গেছে এরকম না। জিনিসটা খুব গ্র্যাজুয়ালি, মানে আস্তে আস্তে একটা ফ্রেন্ডশিপ ডেভেলপ করে, তারপরে মানে ভালো লাগা তো অবশ্যই ছিল, ভালো লাগা ছিল বলেই বন্ধুত্বটা ডেভেলপ করে। মানে আর আমি আসলে কেমন মানুষ এটা তো আমাকে আপনি অনেক অনেক আগ থেকে চেনেন। তো আমি যে হুট করেই নিজের বাউন্ডারিটা ক্রস করে আরেকটা মানুষের সাথে মিশবো, ওরকম মানুষটা আসলে আমি না।
তো এই কারণেই ওর সাথে আমার খুব স্লোলি বন্ধুত্ব থেকে সম্পর্ক, এভাবে আর কি গ্র্যাজুয়ালি জিনিসটা আগে। সম্পর্কটা কি বলবো? সম্পর্কটা আমরা আসলে শুরু থেকে দুজনেই জানতাম আমরা একজন একজনকে পছন্দ করি, কিন্তু কেউ কাউকে বলতাম না। তো একটা টাইমে যখন চলে আসে যে আর না বলে পারাই যাচ্ছে না, তো আমি তো বলবো না, তো আমি ওয়েট করছিলাম যে সে বলুক, তো ফাইনালি সে বললো, তারপরেই সম্পর্ক শুরু হয়ে গেল। আচ্ছা, আর সম্পর্ক তো আসলে অনেক হয়, কিন্তু ধরা যাবে মানুষ যখন বিয়ে করে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, এবং এটা অনেক সাহসের বিষয়, অনেক চিন্তারও বিষয়। তুমি ঠিক কি কারণে তাকে স্বামী হিসেবে বেছে নিয়েছো? ওর সাথে আসলে যত মিশেছি তত তো আমি মানুষটাকে চেনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, এবং ওর ক্ষেত্রেও ঠিক তাই। তো যতটা দিন গেছে আমার কাছে মনে হয়েছে যে সে মানুষটা আসলে খুবই অসাধারণ, এবং আমি স্বামী হিসাবে বলবো না, পার্টনার হিসাবে ও খুবই ভালো একজন পার্টনার। আমরা আসলে সংসারও করছি আসলে পার্টনারশিপে, মানে কখনো ও 60 আমি 40, কখনো আমি 80 ও 20, কখনো 50-50, কখনো ও 80 আমি 20, মানে এটা আসলে পার্টনারশিপের একটা ব্যাপার। তো এই বিষয়টা ওর ব্যবহার, কথাবার্তা, ওকে যত চিনতে থাকলাম, এই বিষয়টা আমি যত বুঝতে থাকলাম, তখনই আমার আসলে মনে হয়েছে যে জীবনসঙ্গী হিসাবে এই মানুষটাকেই আমি চাই। তার অভিনয় দেখো? হ্যাঁ, কেমন লাগে? খুবই ভালো লাগে তার অভিনয়ে, এবং তার অভিনয়ের প্রতি ডেডিকেশন, তার পরিশ্রম, সব আসলে আমাকে খুব অনুপ্রাণিত করে। সে কি বাসায় অভিনয় করে না তোমার সাথে? আমার সাথে অভিনয় করে অন্যভাবে। আচ্ছা। অন্যভাবে বলতে কিভাবে? সে আসলে যতগুলো ক্যারেক্টার করে, যা যা সে করে, সে সব আমাকে দেখায়। আচ্ছা। মানে এবং এক একটা জিনিস সে আমাকে অনেকভাবে দেখায়, কোনটা ভালো হচ্ছে, কোনটা দেখতে ভালো লাগে, এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে। এবং ওর একটা জিনিস আমার ভালো লাগে যে কোনো একটা কাজ করে আসলে ও, আমরা হয় না যে কাজটা করে আসছি তো কাজটা তো শেষই, বাট ওর ক্ষেত্রে ওরকম না। ও যদি কোনো একটা কাজ করে আসে, সে করে এসে আমাকে দেখাবে যে আমি এটা করছি, এটা কি এভাবে করলে ভালো হতো, ওভাবে করলে ভালো হতো। তো ও এটা করে যে ও আরো শেখার জন্য, Right. আরো বেটার করার জন্য। তো এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। বা ধরেন কোনো একটা ক্যারেক্টারে ওর হয়তো শুট শুরু হবে, তার বেশ কয়েকদিন আগ থেকে এসে বাসায় ওই ক্যারেক্টারটা ক্যারি করা শুরু করে। আচ্ছা। বাসা থেকে বের হচ্ছে, বাসার নিচে নেমে টঙে যাবে ইচ্ছে করে, ওই ক্যারেক্টারে থাকবে, ওভাবে কথা বলবে। এই বিষয়গুলো আমি খুব উপভোগ করি, আমার খুবই ভালো লাগে, এবং এটা আসলে আমাকে অনেক 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 অনুপ্রেরণা দেয়। আমি শিখি যে কাজকে আসলে এভাবেই নেওয়া উচিত, এই ভালোবাসাটা কাজের প্রতি। যখন সে অন্য সুন্দরী রমণীর সাথে অভিনয় করে, স্ক্রিন শেয়ার করে, তখন জেলাসি হয় না একটু? আমি কেন জানি আপনার প্রশ্নটা করার পর মনে হয়েছিল যে এই প্রশ্নটা এদিকে আসতেছে। আচ্ছা, হ্যাঁ। দেখেন, বউ হিসাবে এই জেলাসিটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি যেহেতু এই অঙ্গনে কাজ করি, এবং আমি এই ব্যাপারগুলো জানি, বুঝি যে কাজ তো কাজই। আর যখন আসলে কাজে থাকে না, যেমন ধরেন আমরা কথা বলছি, আমাদের সামনে ক্যামেরার পিছনে অনেকগুলো মানুষ আছে। সো যখন মানুষ কাজে থাকে, ওই কাজে যখন ক্যামেরার সামনে অনেকগুলো মানুষ থাকে, তখন ওটা না আসলে অভিনয়ের একটা অংশ। তো এখানে আসলে জেলাস ফিল করার কিছু নাই, বরং আমি তো ওর সাথে একই সাথে বসে আমরা একসাথে দেখি, ওর যখন কোনো একটা কাজ প্রকাশ পায় তখন আমরা একসাথে বসে দেখি। তো যদি সুন্দরী রমণীদের সঙ্গেও থাকে কোনো কাজ, সেটাও আমরা একসাথে দেখি। তখন হয়তো আমি ওকে একটু মানে খোটা মারি, দেখো দেখো দেখতেছি, হ্যাঁ খুব ভালো। বাট ওর কাজে তখন আমার কোনো ফিডব্যাক থাকলে আমি বলি যে এইভাবে কেন করলা, এটা করতে পারতা, আর একটু করতে পারতা, এভাবে কথা বলতো ওর সাথে। হ্যাঁ, আমার তো এমনও হয়েছে যে ওর কোনো একটা কাজ দেখে আমি বলেছি যে তুমি এখানে ওর হাতটা ধরে কেন বললা না, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এরকম আর কি, কাজ তো কাজই। তোমার যে খোঁচা দেওয়ার কথা বলছিলে, দেখেন, বউ একটু খোটা দিবে, এটা হচ্ছে বউ আর হাজবেন্ডের মধ্যে একটা খুনসুটি, এটা অন্য জিনিস। বাট প্রফেশনাল জায়গাটাকে রেসপেক্ট করাটা আমার অবশ্যই উচিত, কারণ আমি যেহেতু ওর ফিল্ডটা জানি, বুঝি, এবং ও আমারটা জানে, বুঝে, ও আমারটা রেসপেক্ট করে, আমারটা সাপোর্ট করে, সো আমি ওটা কেন করবো না। বলছিলা যে ভালোবাসার রং, এই ভালোবাসার রংটা তোমার বাস্তব জীবনে ঠিক কতটা লেগেছে? তুমি এখন নিজেকে কত পার্সেন্ট সুখী মনে করো?
আলহামদুলিল্লাহ, আমি আসলে মানুষটা, আমি বিশ্বাস করি আমি একটু অন্যরকম। আমি কেমন, আমি হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে চাই। আমার কাছে বর্তমানের সৌন্দর্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা চলে যায় সেটা কিন্তু চলে যায়, চলে যায়। সেটাকে আমরা ধরেও রাখতে পারবো না এবং সেটাকে আমরা পরিবর্তনও করতে পারবো না। যেটা সামনে আসছে, কি আসছে আমরা জানি না। তো আমরা তো আসলে বাঁচি বর্তমানে, যখন যেখানে আছি এই কাজটা না করে যদি আমরা ফিউচার নিয়ে ভাবতে থাকি, পাস্ট নিয়ে ভাবতে থাকি, তখন তো আসলে ভালো থাকা যায় না। তো আমি ব্যক্তিগত জীবনে আলহামদুলিল্লাহ খুব হ্যাপি একজন মানুষ। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে সবাই জানে যে আমি খুব চাইল্ডিশ একটা মানুষ, খুব বাচ্চাদের মতো থাকি, সবার আদরে আদরে থাকি। আমার পরিবারের মানুষ আমাকে খুব আদর করেন, আমার মা, আমার ভাই, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি দেবর সবাই, আমার মানে পরিবারের সবাই আমাকে না খুব আহ্লাদে আহ্লাদে রাখে। সো আমি না ওই মানুষটা, তো আমি খুব খুশি থাকি অলওয়েজ। আমি মানে আই এম অলওয়েজ হ্যাপি। বাট আমি আবার খুব অভিমানীও, যখন অভিমান করি আমার অভিমানটা ভাঙাতে হয়। স্বামীর কোন জিনিসটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? ওর তো আমার সবই ভালো লাগে। ওর গুণও ভালো লাগে, ওর দোষও ভালো লাগে। থাকে না গুণের মধ্যে স্পেশালিটি যে হ্যাঁ, কাজ। ওর একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওর মন মানসিকতা খুবই অসাধারণ। মানে আছে না, অনেক কিছুই আছে যেটা আমি বলবো যে কোনো কোনো সময় আমিও যে কোনো একটা জিনিস আমি বললাম না এই জিনিসটা ভালো না, কিন্তু সে ওটার মধ্যেও একটা পজিটিভিটি খুঁজে বের করে। না, এটা তো হতেই পারে, এটা তো নর্মাল, এটা খুবই স্বাভাবিক। মানে ওর মন মানসিকতা খুবই ইতিবাচক। ইতিবাচক। আর কোনো কিছুতে বিরক্ত হও, যে ভালো লাগে না এরকম? হ্যাঁ, একটা সিক্রেট, এটা হচ্ছে ওর খুব ভয়ঙ্কর লেভেলের ওসিডি। তো বিরক্ত হই না। OCD ওর means? ওর হচ্ছে মানে ওসিডি তো একটা ডিজিজ মানে ওই মানে পয়েন্ট অফ ভিউ থেকে না, আচ্ছা। এটা আপনারও আছে কিছু কিছু ক্ষেত্রে, আমারও আছে Okay. অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। Okay. মানে মনে করেন এই কাপটা এভাবে আছে, এটা এভাবে রাখতে হবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের ওসিডি। Right. এটা আমি এক্সাম্পল দিলাম, ওর এটা না, বাট ওর একটা আছে ওসিডি তারপরে? যেটা আমাকে হ্যান্ডেল করতে হয়। এটাতে আমি বিরক্ত হই না, বাট এটা নিয়ে মাঝে মধ্যে ওকে আমি একটু ইয়ে করি যে চাপে দেখো রাখো। তোমার এই জিনিস কিন্তু আমি মেনে নিছি, এটা কিন্তু আর কেউ মানতো না। ওই যে আমার গানটার মতো, আচ্ছা। যে আমি আমি আছি দেখেই আছি বলে বোঝানোর হ্যাঁ কথা। আছি বলে বোঝানোর কত করে মায়ের কত বড় ব্যাপার। তোমরা একজন আরেকজনকে কি নামে ডাকো? এইটা সেসব না, অনেক নামে ডাকি। বলো কয়েকটা, যেটা যেটা বলা যায়। না না, বলা যাবে না। তার জিলানি সাহেবকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবার তো আমার মনে হয় তাকে উৎসর্গ করে একটা গান শোনানো উচিত তোমার। না থাকিলে সংসারে দুঃখ দিবা কারে রে, আছি বলে বোঝো না রে কত করি মায়া রে। খুব সুন্দর। কখন মনে হলো যে তুমি গায়িকা হবে? আমার গানের পথ চলাটা একদম ছোটবেলা থেকে। আমি 4 বছর বয়সে গান শেখা শুরু করেছি। প্রথম হাতে খড়ি মায়ের কাছে হয়েছে, তারপরে আমাকে রংপুর শিশু একাডেমিতে ভর্তি করানো হয় 4 বছর বয়সেই। এবং সেখান থেকে, সেখানে ছিলাম বাবা চাকরির সূত্রে। সেখান থেকে আমরা আমাদের যেটা আমাদের জেলা, নিজ জেলা নোয়াখালীতে চলে যাই। তারপর নোয়াখালীতে আমি মৌমাছি কচি কাঁচার মেলায় গান শিখেছি। আমাকে গান শেখাতেন শরীফ আঙ্কেল। এরপরে আমি গান শিখেছি হাফিজুদ্দিন মেহের স্যারের কাছে। ওনার কাছে আমি শিখেছি ক্লাস 6 থেকে, তার আগ পর্যন্ত শরীফ আঙ্কেলের কাছে শিখতাম। এবং পরবর্তীতে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে আমি সুজিত মুস্তাফা স্যারের কাছে গান শিখেছি। তো আমার যেটা হয়েছে, এই যে ছোটবেলা থেকে গানের পথ চলাটা শুরু, এটা হয়েছে আমার বাবা মায়ের কারণে। কারণ আপু আব্বু সবসময় বলতেন যেটা, যে আমি নাকি ছোটবেলায় মানে বুলি ফুটার আগেই গানের প্রতি একটা ইয়ে ছিল, মানে বাচ্চা হিসেবে আর কি, মানে গান গেয়েছো? হ্যাঁ, মানে ধরেন কথা বলতে পারি না কিন্তু গানের একটা ধুন থাকতো। তো ওটা দেখে তাদের কাছে মনে হয়েছে যে আমার মধ্যে হয়তো গানের ব্যাপারটা আছে। তো সেই জায়গা থেকে আর বাবা মা খুবই সংস্কৃতি মনে মানুষ আমার, তারা নিজেরাও মঞ্চ নাটকের সঙ্গে জড়িত ছিলেন। আমার বাবা নিজের থিয়েটার ছিল। সো ওই জায়গা থেকে
বাবা মায়ের গানের প্রতিও একটা ভালোবাসা ছিল। আমার বাবা মা দুজনেই ছোটবেলায় কিন্তু গান শিখেছে। তো পরবর্তীতে তারা মঞ্চ নাটকের দিকে চলে যান। তো ওই জায়গা থেকে তারাও শৌখিন, তাদের স্বপ্নের ব্যাপ্তিটাও আমার মাধ্যমে হয়েছে। তো বাচ্চাকালে যখন আমি কোথাও গান গাইতাম, সেটা আমার প্রতিষ্ঠানে হোক বা বাসায় হোক বা যেখানেই হোক, আমি গান গাইলেই আমাকে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করতো। তো তখন তো আমি অনেক ছোট, একটা ছোট বাচ্চা মানুষ, আমি গান গাচ্ছি, আশপাশে সবাই যখন অনেক প্রশংসা করছে, আরে ও তো খুব ভালো গায়, এরকম এই ব্যাপারটা না আমাকে ধীরে ধীরে সঙ্গীতের প্রতি উৎসাহটা আরো বাড়াতে থাকে। এবং দিনে দিনে যেটা হয়, এই উৎসাহ বাড়তে থাকে, আমিও মিউজিক্যালি আরো ইনভলভ হতে থাকি। এরকম করতে করতে গানটা আসলে আমার রক্তে মিশে যায়। তোমার জীবনে যে গানটা তুমি তুলেছো মানে শিখেছো, সেই গানটা মনে আছে? জীবনের প্রথম হ্যাঁ। জীবনের প্রথম আমি 2003 সালে প্রথম আমি স্টেজে গান গেয়েছি। আচ্ছা। আমি একটা ছড়া গান করেছিলাম। গানটা হচ্ছে পড়ার টেবিলে আমি পড়তে এলে। পড়ার টেবিলে আমি পড়তে এলে আচ্ছা। দাদুর কথা শুধু মনে পড়ে। একটু গাও না দিদা। পড়ার টেবিলে আমি পড়তে এলে দাদুর কথা শুধু মনে পড়ে। ও দাদু, লক্ষ্মী দাদু, কোথায় আছো তুমি আমায় বলো। খুবই সুন্দর। এটা আমি প্রথম স্টেজে গিয়েছি এবং আমার এখনো মনে আছে। আমি এবং আরেকটা ছেলে, আমরা দুজন একসাথে গিয়েছিলাম। তো তখন আমাদের নোয়াখালী শিল্পকলার মঞ্চে বৈশাখের সময়ের অনুষ্ঠান ছিল, আমার মনে আছে। তো মাইক্রোফোনটা একটু বাঁকা করে রাখা ছিল, তা আমি তো তখন অনেক ছোট। তো আমি স্টেজে উঠে, মানে ধরেন অডিয়েন্স এদিকে, যে ছেলেটা ছিল ও অডিয়েন্সের দিকেই মুখ করা, কিন্তু আমার মাইক্রোফোন বাঁকা ছিল, তা আমি বাঁকা দাঁড়িয়ে পুরো গানটা গেয়েছি। আমার এটা এখনো মনে আছে। আচ্ছা, স্টেজের প্রথম গানের কথা বলছিলে, তোমার একদম প্রথম যে গানটা বেরিয়েছে মৌলিক গান, ওটা কি রিমিক্সে ছিল? হ্যাঁ। আচ্ছা, সেই গানটা কি দক্ষিণা হাওয়া? দক্ষিণা হাওয়া হৃদয় মিস্ত্রিতে, ওটা ছিল যারা 2012 সাল। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ঐশিয়া এক্সপ্রেস, তোমার যে অ্যালবাম, সব অ্যালবামটা। হ্যাঁ, মানে আমার হৃদয় মিস্ত্রি 2012 সালে হওয়ার পরে আমার বাবা ভাবলেন যে আমার একক অ্যালবামের কাজ করবেন। তো প্রথমে আসলে একটা গান দিয়ে কাজটা শুরু করেছিলাম, এবং এই গল্পটা করতে গেলে আসলে গল্পটা শুধু আমার গল্প না, গল্পটা আসলে আপনার আর আমার গল্প। কারণ যেহেতু আমরা, এটা মনে হয় অডিয়েন্সকে একটু কানেক্ট করে দেওয়া দরকার। আমরা কিন্তু দুজন দেশি বসেছি, মানে আমি নোয়াখালী মাইয়া, উনিও কিন্তু নোয়াখালী। তো আমাদের ওই 2012 ওই সময়টা থেকেই কিন্তু পারিবারিকভাবে ওনার সঙ্গে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একসাথেই কাজটা শুরু করেছিলাম। আমার একক অ্যালবামের প্রথম যেই গানটা, প্রথমে একটা গানেরই প্ল্যান ছিল আমাদের, তো আমরা ওই গানটা দিয়ে শুরু করলাম। এবং আপনি বলেছিলেন যে আমরা ইমরান ভাইকে দিয়ে কাজটা করি। তো হ্যাঁ, তো আমরা ইমরান ভাইকে সুর এবং সঙ্গীত আয়োজনের দায়িত্বটা দিলাম। এবং তখন আমরা নোয়াখালীতেই থাকতাম, আমি নোয়াখালীতে থাকতাম। আমি নোয়াখালী থেকে এসে আপনার লেখায় এবং ইমরান ভাইয়ের সুর সঙ্গীতে প্রথম এই মন চুপি চুপিটা করেছিলাম। এবং ওই গানটা করার পরে আব্বু ভাবলো যে ওকে, আমরা আসলে একটা অ্যালবামের কাজ করি। এবং ওই 2012-তে হৃদয় মিস্ত্রির পরেই আসলে আব্বু চাচ্ছিল যে আমার একটা সলো অ্যালবামের কাজ করবে। সো একটা কথা আসলে কখনো ইন্টারভিউতে বলিনি, বাট বলা ঠিক হবে এটা জানি না, বাট বলে ফেলি। আপনি জানেন বিষয়গুলো, আমাদের নোয়াখালীর বাড়ির কাজ চলছিল ওই সময়। তো আমি আসলে এমন একজন বাবা পেয়েছি যে তার বাড়ির কাজ অর্ধেক হওয়ার পরে, মানে অর্ধেক বাসা হয়েছে, বাকি অর্ধেক কিন্তু হয়নি। সো ওই অর্ধেক হওয়ার পরেই কিন্তু বাকি অর্ধেকটা আমার বাবা করেন নাই, কারণ সেই বাকি অর্ধেকের টাকাটা তিনি ইনভেস্ট করেছেন আমার অ্যালবামের পিছনে। সো এরকম বাবা আসলে হয়, মানে এটা আমি খুবই সৌভাগ্যবান। এবং উনি যে তখন যে ঝুঁকিটা নিয়েছিলেন এবং যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্ন, এবং আব্বু সবসময় বলতো যে এটা হচ্ছে তোমার ক্যারিয়ারের জন্য তোমার ইনভেস্টমেন্ট, তুমি একটা কাজ করবা, তুমি একটা নিজে একটা অ্যালবাম করো, এটা করি আমরা, ভালো হবে। সো এভাবে যে নোয়াখালীর মতো মফস্বল শহরে বসে
আমার বাবা এত সুদূর প্রসারী এভাবে ভেবেছেন, এবং ওই বাড়িতে কিন্তু অতটুকুই আছে। আর কিন্তু আমরা তো পরে ঢাকা চলে আসি, ওটা আর কমপ্লিট করা হয়নি। তো এই কথাটা আমি আসলে আগে কখনো কোথাও বলিনি, আজকে প্রথমবারই বললাম। তো তখন আর কি আমরা আস্তে আস্তে একটা একটা করে প্রায় 10টা গান করে ফেললাম। আমরা আসলে 11টা গান করেছিলাম, একটা গান আমরা ভাবলাম যে না এটা না করি। তো 10টা গান আমরা রেডি করলাম, এবং 10টা গানে লিখেছেন রবিউল ইসলাম জীবন, 10টা গানই সুসঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। এবং 3টা গান ছিল তোমার দুজনের দ্বৈত। হ্যাঁ, জানি না জানি না, এই ফাগুনে, তুমি চোখ মেলে তাকালে। এবং তোমার এই 3টা গানই, দ্বৈত 3টা গানই ব্যাপক রেসপন্স হ্যাঁ, পেয়েছে। এবং এখনো জানি না জানি না, তুমি চোখ মেলে, এই যে আমি গতকাল আমি আমার নতুন গান দিলাম, অথচ এই নতুন গানের মধ্যে এসেও কিন্তু মানুষ বলছে যে আপু তুমি চোখ মেলে তাকালে গানটা থেকেই কিন্তু আপনাকে পছন্দ করি, ওই গান থেকেই আপনি ফেভারিট। এবং এই ফাগুনে যে গানটা বিটিভিতে, এই গানটা অন এয়ার হওয়ার পরে আমি দেখেছি এখনো বিটিভির ওই পুরনো পেজে অনেকে আমাকে মেনশন করেন যে অন এয়ার হয়েছিল। এবং এটা আমাদের কিন্তু আপনার মনে আছে কিনা, ঐশী এক্সপ্রেস অ্যালবামটা যখন প্রকাশ পায় 2015-তে 7 ফেব্রুয়ারি, দেখতে মনে আছে। সো ওই, হ্যাঁ লাকি 7, ওই সময়টাতে কিন্তু অ্যালবামের একদম শেষ দিকটা, মানে সিডির একদম শেষ দিকটা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সিডি কিন্তু আমরা আবার রিপ্রিন্ট করছি। সো এবং সামহাউ আমাদের গানগুলো এক একটা এক এক রকম হওয়ার কারণে আমরা কিন্তু বিভিন্ন শ্রোতার ক্যাটাগরি থেকে রেসপন্স পেয়েছি। মানে মনে করেন আমাদের যে ব্রেকআপ গানটা ছিল তোমার আমার ভালোবাসা, ওইটার রেসপন্স আমরা একটা ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে পেয়েছি। আবার তুমি চোখ মেলে তাকালে, জানি না জানি না, এই ফাগুনে, এই গানগুলো আবার আরেকটা ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছি। মুঠো মুঠো ভালোবাসা যেরকম, আবার তোমার আমার ভালোবাসা ওই গানটার মতো অডিয়েন্সে। সো আমরা কিন্তু বেশ ওই সময়টা সিডির একটা শেষ যুগ চলছে, মানুষ এখন আস্তে আস্তে ডিজিটালি গান শুনছে, ওই সময়টাতে এসে সিডির গান মানুষের ভালোবাসার জায়গা দখল করা এবং সিডি আবার রিপ্রিন্ট হওয়া, এটা আমাদের জন্য, আমার জন্য স্পেশালি একটা অন্যরকম সফল একটা গল্প ছিল, কারণ আমি নতুন একটা মানুষ এই জায়গাটাতে পা ফেলছিলাম। এবং আমি আরেকটা কথা আজকে বলতে চাই, আমার মনে পড়লে খুবই অবাক লাগে যে 2015-তে আমার অ্যালবাম রিলিজ হয়েছে, বাট 2013-14, বিশেষ করে 14-তে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আমাকে যেই পরিমাণ সাপোর্ট করেছে, এটা আসলে অনেকে ভাবতে পারে যে এই তেলবাজি করতেছে হ্যান ত্যান, বাট আই প্রমিস, আমি একদম জাস্ট পরিষ্কার মনে কথাটা বলছি, আমি একটা নতুন মানুষ ছিলাম ওই সময়। তো একটা নতুন মেয়ে, তাকে এইভাবে সাপোর্ট করা, নিশ্চয়ই আপনারা আমার মধ্যে কোনো একটা সম্ভাবনা দেখেছেন, তাই ভালোবেসে আমাকে এই সাপোর্টটা করেছেন। আজকে আমি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মানুষকে 11 বছর পর এসে মন থেকে কৃতজ্ঞতা জানাই। একদম তাই। এবং হচ্ছে তুমি শুরু যেটা বলছি, আসলে সফল হওয়া যায়, কিন্তু শূন্য থেকে ওই অবস্থায় এসে সফল হওয়াটা অবিশ্বাস্য ছিল, এবং খুব কম ক্ষেত্রেই ঘটে যেটা তুমি ঘটিয়েছো। তোমাকে এখন আরেকটা জিনিস ঘটাতে হবে, সেটা হচ্ছে কি আমার ঐশী এক্সপ্রেস অ্যালবাম থেকে একটা গান শুনতে হবে। ওকে, আমার ঐশী এক্সপ্রেস অ্যালবামের আমার একটা পছন্দের গান, সেটা হচ্ছে যে আমরা যে গানটার নাম দিয়েছিলাম ব্রেকআপ, তোমার আমার ভালোবাসা, এই গানটা আমার খুব পছন্দের। যখন তুমি গভীর ঘুমে, আমি থাকি জেগে, যখন তুমি রুদ্র পোহাও, আমি ভাসি মেঘে, তোমার আমার ভালোবাসা ভিজে কুয়াশায়, তবু আমি স্বপ্ন সাজাই তোমারই আশায়। খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু তোমার তুমি চোখ মেলে তাকালে যে গানটা, সেই গানটা থেকে একটু গাইতে হবে, ওইটা আমরা আলাদা করে দেখবো, ওইটা একটু দাও, ওটা আমার খুবই পছন্দ। কাট করি একটু। আচ্ছা, আমার গলা ভাঙা ভাঙা না, ফলসে গাইতে পারবো না, আমি গিয়ে শুনে আপনাকে। তুমি চোখ মেলে তাকালে, আমি গলা ভাঙায় অরিজিনাল ভয়েসে গান গাইতে পারি, কিন্তু ফলসে পারি না। তুমি তো গায়িকা,
সাথে একজন ডাক্তার। তুমি এখন ডাক্তার হিসেবে কোথায় কাজ করছো? আমি এমবিবিএস কমপ্লিট করার ঠিক পরের বছরই পরীক্ষা দিয়েছিলাম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এমপিএইচ এর জন্য। তো আমার সেখানে হয়ে যায়। তো আমি এখন সেই কোর্সে আছি, ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে এই বছর আমার কোর্সটা শেষ হয়ে যাবে। সো আমি এখন পাবলিক হেলথে মাস্টার্স করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম, সেখান থেকে। তো হসপিটাল ম্যানেজমেন্টে করছি এই। আচ্ছা, তার মানে ডাক্তার হিসেবে তোমার এখন পড়াশোনা চলছে? সত্যি বলতে চাইলে তো এখনো জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করা যায়, কিন্তু আমি আসলে যেহেতু সপ্তাহে 5 দিন ক্লাস হতো, এখন থিসিসের কাজ চলছে, সো এখন তো ক্লাস হয় না, বাট আমার তো সপ্তাহে 5 দিন ক্লাস ছিল। তো ওই জায়গা থেকে আসলে আমি রেগুলার ক্লাস করা, আবার রেগুলার অনুষ্ঠান করা, গানের কাজ করা, সব মিলে জেনারেল ফিজিশিয়ান হিসেবে আমি আসলে পথ চলাটা শুরু করতে চাইনি। আমি আসলে আরেকটু পড়াশোনা করতে চাই। আমার হসপিটাল ম্যানেজমেন্টে পড়াশোনাটা শেষ হলে আমি একটু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনেও কাজ করতে চাই। আমার এটা একটা ইচ্ছা। এই ইচ্ছাটা আমার মনে কেন জন্মেছে আমি জানি না, বাট আমার অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করার ইচ্ছা, যেন আমি হসপিটাল ম্যানেজমেন্টে একটা ভালো লিডারশিপের জায়গা থেকে রোল প্লে করতে পারি। সেই কারণেই আসলে আমার এই বিষয়টাতে পড়া। আর যেহেতু আমি ক্লিনিক্যাল লাইফটা খুব পছন্দ করি, সো আমার এই পড়াটা তো আমি এমবিবিএস শেষ করার পরই ঢুকেছি। মানে আমার 22-এ শেষ হয়েছে, আমি 23-এ মার্চে পরীক্ষা দিয়েছি, আমার 23-এ জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে। সো এখনো তো আমার কোর্সটা শেষ হয়নি। আচ্ছা, এটা শেষ হলেই আমি ইনশাআল্লাহ ক্লিনিক্যালি একটা প্রিপারেশন শুরু করব। তুমি কেমন বাংলাদেশ প্রত্যাশা করো? একটু কল্পনা বিলাসী হয়ে যদি বলি, আমি এমন বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে সবাই হাসি খুশি থাকবে এবং যে হাসিটা ফেক হবে না, রিয়েল হাসি। বাহ, খুব সুন্দর বলেছো। তোমাকে যদি একদিনের জন্য দেশের প্রধানমন্ত্রী করা হয়, তুমি সবার আগে কোন কাজটি করবে? আমি চেষ্টা করব আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে আরো কাঠামোগত করতে। সেটার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করার চেষ্টা করব। আচ্ছা, আর তুমি রেগে গেলে কি করবে? আমি রেগে গেলে দুটো কাজ করি। একটা হচ্ছে হয় চিৎকার করি, নয়তো কান্না করি। আর কষ্ট পেলে? কষ্ট পেলে তো কাঁদি, অনেক কাঁদি। আমি খুবই আবেগী একটা মানুষ, আমি অনেক কাঁদি, খুব কাঁদতে পারি, মুহূর্তে চোখে পানি চলে আসে। রাস্তায় দুষ্ট পোলাপান দেখে কি করো? রাস্তায় দুষ্টু পোলাপান দেখলে, যদি জেনুইনলি দুষ্টু পোলাপাইনি হয়, তাহলে চেষ্টা করি নিজেকে খুব শক্তভাবে শান্ত রাখার। কেন? কারণ হচ্ছে গিয়ে আমার মাথা গরম হয়ে যায়। দুষ্ট পোলার মাথা গরম হয় কেন? মানে আমার আপনি যেহেতু রাস্তার কথা বলছেন, এর মানে তো বুঝছি কি দুষ্টু পোলাপান বলছেন। তো আমার আসলে কোনো অসঙ্গতি দেখতে ভালো লাগে না, তখন প্রতিবাদ করতে ইচ্ছে করে। তো যেহেতু আমাদের একটা মানুষ চেনে আমাদেরকে, চাইলেই যেখানে সেখানে যা কিছু তো করা যায় না, সো নিজেকে কন্ট্রোল করে রাখতে হয়। আচ্ছা, এই পর্যন্ত কতগুলো দুষ্ট পোলাপান তোমাকে প্রপোজ করেছে? এই পর্যন্ত তো অসংখ্য, অনেক কিছু দেখিও নেই, গুনিও নেই। কত হবে? কত কিছু দেখেও না দেখার ভান করে গেছে। কত হবে? কত হাজার হবে? জানি না। তুমি কি বোকা? হ্যাঁ, কেমন বোকা? কতটা বোকা? আমি অনেক বোকা। আমি খুব সরল মনের একজন মানুষ। এটা হয়তো নিজেরটা কেউ বলে না, বাট আমাকে একদম আমার ফ্যামিলি ছোটবেলা থেকে বলে যে মানে লাইক আমার আম্মু বলবে যে আমার মেয়েটা অনেক বোকা শোকা। না, এটা হচ্ছে সন্তানরা সব বাবা মার কাছে বোকা। মানে আমি এমনিতে একটু সহজ সরল বোকা শোকা, মানে এটা নেগেটিভ অর্থে না, মানে আমি খুব শিয়ানামি করার মতো মেয়ে না। আমি খুব সরল সহজ থাকি, সহজ থাকতে পছন্দ করি আর কি। সুন্দর, সহজই সুন্দর আসলে। আর তোমার নিজেকে নিয়ে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কি? আমি তো স্টেজে অনেক পাগলামি করি। তো স্টেজ আসলে এমন একটা জায়গা, ওখানে আসলে অ্যাড্রিনালিন রাশ হয়, সো ওখানে একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে। হ্যাঁ, এটা আসলে ওই জায়গাটা যে সামনে থেকে দেখেনি বা ওই জায়গাটা যে আসলে কখনো ফেস করেনি, সে জানে না যে স্টেজের এক্সাইটমেন্ট আসলে কি। সো আমি যে স্টেজে অনেক পাগলামি করি, অনেকেরই ধারণা এই পাগলামির পিছনে বোধহয় কিছু না কিছুর হাত আছে, বাট আমি একদম
পরিষ্কার মনে বলতে পারি আমার সেই পাগলামির পিছনে পাগলামি ছাড়া আর কোনো কিছুরই হাত নেই, কারণ আমি স্টেজে গেলে আমি একদম অন্য একটা মানুষ হয়ে যাই। যদি কোনো কিছুর হাত থেকেই থাকে সেটা আমি মাঝে মধ্যে ফাইজলামি করে বলি কালাপানি। কালাপানি মানে হচ্ছে ব্ল্যাক কফি। আচ্ছা, ও তার মানে তুমি স্টেজে ওঠার সময় কি ব্ল্যাক আমি স্টেজে ওঠার আগে ব্ল্যাক কফি খাই। আচ্ছা, স্টেজে উঠলে কি তুমি আলাদা একটা শক্তি পাও? স্টেজে উঠলে যেটা হয় মানে অডিয়েন্সের একটা এনার্জি থাকে, হ্যাঁ, অডিয়েন্সের এনার্জি, পিছনে মিউজিশিয়ান, আমি গান গাবো, আর যেহেতু ভালোবাসি গানটা গাইতে এবং পারফর্ম করতে, সো ওই সময় না অন্যরকম একটা উত্তেজনা থাকে মনের মধ্যে, মানে অ্যাড্রেনালিন রাশ কথাটার অর্থ যারা জানে তারা বুঝবে। তো সেই সময় আসলে মানে আসলে নিজেকে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল করা যায় না, আর ওই পাগলামিটা না অন্যরকম। আর আমি আরেকটা কথা সবসময় বলি যে কনসার্ট কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য না। সো সোশ্যাল মিডিয়ায় আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে কনসার্টের মানে করা একটা ভিডিও আপনারা দেখতে পান, বাট ওই ভিডিওতে কখনো আপনারা ওই কনসার্টে যে আমেজটা থাকে, ওইখানে যে একটা ছেলে হেডব্যাং করে নাচতেছে, মানে পাগল হয়ে যাচ্ছে, গরমের মধ্যেও মানে গরমের কোনো হিসাব নাই, মাথা নষ্ট নাচ চলতেছে, সবাই পাগল, ওই যে এক্সাইটমেন্টটা ওটা কখনো সোশ্যাল মিডিয়া বা মোবাইল মাধ্যমে ছোট স্ক্রিনে দেখে বোঝা যাবে না। ওইটা উপভোগ করতে হলে আপনাকে কনসার্টে যেতে হবে। স্টেজে নাচার ক্ষেত্রে তুমি কি কাউকে ফলো করো? স্টেজে তো আমি আসলে নাচি না, মানে আমি গানটাকে উপভোগ করে আমার ভেতর থেকে যেই পারফরমেন্সটা আসে আমি ওটা করি। প্রথমত পারফরমেন্সটা জেনুইনলি আসে আসলে, কারণ আমি তো কনসার্ট করি 2006 শেষ 7 শুরু, তো আমি ধরে নিচ্ছি 7 থেকে, তো 7 থেকে এখন 2026, বেশ একটা লম্বা সময় পার হয়েছে। তো স্টেজটা আমার জন্য এত পরিচিত একটা জায়গা, এত আপন একটা জায়গা, সেখানে গেলে আসলে আমি আমাকে খুঁজে পাই সহজ ভাষায়। সো সেখানে আসলে আমি যেটা থাকি ওটা আমি, ওটা আসলে অন্য কেউ না। তবে হ্যাঁ, আমরা শেখার জন্য তো অনেককে অনুসরণ করার চেষ্টা করি। তো আমার তার মধ্যে কয়েকজনকে খুবই ভালো লাগে। একজন হচ্ছেন শাকিরা, আরেকটা হচ্ছে সুনিধি চৌহান। আমি তাদেরকে অনেক দেখি। আচ্ছা, তো দেখাই তো আসলে শেখার একটা মাধ্যম। আমি যত বেশি দেখবো আমার ভেতরে জিনিসগুলো, মানে আমার ইনার সেলফটা ওটা শিখবে। তখন আমি যখন পারফর্ম করব আমার যে অরিজিনাল পারফরমেন্সটা ওটা হয়তো আর একটু বেটার হবে। তোমার কাছে কি কখনো মনে হয় যে তোমার স্টেজের রিঅ্যাকশনটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিনা? দেখেন, আর্টিস্ট মানে পাগল, আর আমি একটা পাগল, আমি পাগলামি করবই। তো কখনো পাগলামি বেশি হয়, কখনো পাগলামি কম হয়, কখনো সামনে শুনেন, সামনে যখন 10,000 মানুষ থাকে তখনকার পাগলামি আর সামনে 1,00,000 মানুষ থাকলে পাগলামিতে এক হবে না। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের যেই লাস্ট যেটা আমরা বৈশাখের একটা অনুষ্ঠান সবাই দেখলো, পাবনার যে অনুষ্ঠানটা, সেখানে তো লাখো জনতা ছিল। সো লাখ লাখ মানুষের এক্সাইটমেন্ট, ওদের নাচ, ওদের পাগলামি, ওই টান টান উত্তেজনা, ওখানে আমার যে পাগলামিটা, ওই পাগলামিটা আর 10,000 মানুষের পাগলামি আর 100 মানুষের পাগলামিটা এক হবে না। 100 মানুষের সামনে তো দেখা যায় যে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছি, আমি নড়াচড়াই করতে, অডিয়েন্সের উপরে এনার্জিটা আসলে নির্ভর করে। এটাই আমি বললাম, এই জিনিস সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখে আপনারা জীবনেও বুঝবেন না। এটা যে ওখানে ছিল সে জানে যে সেও পাগল ছিল, আমিও পাগল ছিলাম। ভাই বিন্দাস এনজয় করতে হবে, আনন্দ করতে হবে। সো কখনো বেশি কখনো কম, পাগলামি করার জন্যই তো জন্ম হয়েছে। এই ধরনের যখন কমেন্ট দেখো কেমন লাগে? মন খারাপ না, দেখেন, হ্যাঁ অবশ্যই আমরা মানুষ, তো একটা খারাপ কথা একটা মানুষকে যখন আপনি বলবেন তার একটু মন খারাপ হবে যে আমি কেমন আর আমাকে কি বলে, বাট দিন শেষে আই ডোন্ট কেয়ার। এটার কারণটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন আলাদা, বাট আমার পারফরমেন্স, আমি আমার স্টেজের সাথে আমার সম্পর্ক, ওই জগৎটা একদম আলাদা। সো আমার পাগলামিটাকে যদি আমি উপভোগ করি তাহলে আমার সামনে যে অডিয়েন্সরা থাকবে তারা উপভোগ করবে। তো যখন আমি স্টেজে থাকি, যখন আমি পারফর্ম করি, তখন আমার জন্য মুখ্য বিষয় ওটাই।
একদম এর তাই। বাইরে আর কিছু আমার ভাবার দরকার নেই। কিন্তু আবার আরেকটা কথাও কিন্তু আছে, অনেক সময় যে কেউ যদি সমালোচনা করে এখান থেকে কিন্তু একজন শিল্পী সে কখনো কখনো ওখান থেকে সে ডেভেলপ করতে পারে, কোনো কিছু শুধরাতে পারে, নিজেকে আবার নতুন ভাবেও কিন্তু তুলে ধরতে পারে। না, আরেকটা জিনিস কিছু কি, কিছু সমালোচনা করে। আমি একটা জিনিস বলি, যেমন ধরেন আপনার আমার কিন্তু অনেক কন্টেন্ট ভালো লাগে, কিন্তু আপনি আমি গিয়ে কিন্তু সব জায়গায় কমেন্ট করি না। না সো আমরা কিন্তু মানে দেখবেন একটা জিনিস যারা ভালো লাগে তারা হয়তো একটা রিয়াক্ট দিয়ে চলে যায়, বা দেখে হয়তো নিজে নিজে বলে দেখো এটা কিন্তু ভালো, বা দেখো ও কিন্তু ভালো করছে। যারা মন্তব্য করে তারা আসলে কারা? আমি কোনো একটা ইন্টারভিউতে আমি এরকম বলেছিলাম, এটা হয়তো আহ, অনেক বেশি জ্ঞান গর্ভমূলক কথা হয়ে যায়, বাট এটা আমার বিশ্বাস, আমার থিওরি, সো আমি শেয়ার করতেই পারি। আমি একটা জিনিস বলি যে ধরেন আপনি একটা ভালো কাজ করছেন, আপনি হচ্ছেন এক্স, হুম, আপনার এই কাজটা অলরেডি একজন করে ফেলেছে, সে হচ্ছে ওয়াই, আর আপনার এই কাজটা একজন জীবনেও করতে পারবে না, সে হচ্ছে জেড। হুম, আপনি দেখবেন যে ওয়াই, সে আপনাকে বলবে এক্স তুমি অনেক ভালো কাজ করছো, কিপ ইট আপ, তোমার জন্য কোনো হেল্প লাগে আমাকে বইলো, হয় এটা বলবে, নয়তো সে দেখবে কিছুই বলবে না। বাট আরেকজন মানুষ জেড, যে কিনা মনে করেন অমুকগঞ্জের অমুক থানার অমুক জেলার অমুক গ্রামের অমুক ইউনিয়নে একটা চোখের উপর আরামসে বসে পাংখার বাতাস খাইতে খাইতে কমেন্ট করতেছে, রাই কি বানাইছে, এই হইছে ওই হইছে, এই এগুলো কি করতেছে, কিছু আসে যায় না। কারণ জেড আপনাকে যে মন্তব্য করছে, ও আপনার এই কাজটা কখনো করতে পারবেও না, এই জন্য সে আপনাকে আপনার কাজটা করতে মোটিভেটও করবে না। আপনাকে ডিমোটিভেট আসলে তারাই করে যারা আপনার অবস্থানের চেয়ে নিচে থাকে এবং আপনার অবস্থানটা অর্জন করার স্বপ্নটাই সে দেখে না, তারাই আপনাকে সবসময় ডিমোটিভেট করবে। সো তাদের ডিমোটিভেশনে কি আসে যায়, নিজেকে নিজে মোটিভেট করতে পারাটাই সবচেয়ে বড় অর্জন। বাহ, খুব সুন্দর বলেছেন। তোমাকে যদি প্রিয় একটা ডায়লগ দিতে বলা হয়, কোন ডায়লগটা দিবে? সেটা একটা সিনেমার হতে পারে। ও, সিনেমা ডায়লগ তো আমি দিতে পারবো না। কিসের ডায়লগ দিতে পারবে? আমি একটা অ্যাফার্মেশন দিতে পারি মানুষকে, যারা আমাকে শুনছেন, বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন। আমার আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে গান দিয়ে পরিচিতি পাওয়ার এই 11 বছরের যেই জার্নি, এই জার্নিতে আমাকে মোটিভেট করার জন্য যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, এই মানুষগুলোর প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সো আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, আমি ভালোবেসে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে জীবনে আগে পিছে কি হইলো এগুলা নিয়ে না ভেবে যখন যেখানে আছেন তখন সেই জায়গাটা উপভোগ করেন, হাসেন, মন খুশি রাখেন, ভালোভাবে বাঁচেন। কারণ আসলে মানে আমরা জানি না যে 10 মিনিট পরেও আমাদের জীবনে কি ঘটতে যাচ্ছে। যেমন বেশ কিছুদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম, যেটা আমি হয়তো খোটা করে কাউকে জানাইনি, মানে আমি বেশ ভালো রকমের অসুস্থ ছিলাম। তো তখন আমার মনে হয়েছে যে আমি কি 2 দিন আগেও চিন্তা করেছি যে আমি 2 দিন পরে এরকম একটা সিচুয়েশনে পড়বো। সো আসলে আমরা যখন যেই মুহূর্তে থাকি সেই মুহূর্তে বাঁচা উচিত। সো সবাই চেষ্টা করবেন সেই মুহূর্তে বাঁচতে, মুহূর্তটাকে উপভোগ করতে, তখন দেখবেন কি জীবন অটোমেটিক প্রত্যেকটা মুহূর্ত সুন্দর, মানে আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই সুন্দর হয়ে যাবে। আমরা কিন্তু প্রেজেন্ট, আমরা কাউকে কিন্তু কোনো উপহার দিলে বলি যে তোমার জন্য একটা প্রেজেন্ট নিয়ে আসছি, তো প্রেজেন্ট কিন্তু আসলে একটা উপহারই, সেই উপহারটাকে উপভোগ করা উচিত। বাহ। তুমি কোন যানবাহন চালানোতে পারদর্শী? হ্যাঁ, এটা আপনি জানেন তাই জিজ্ঞেস করছেন। আমি সাইকেল তো অনেকেই চালাতে পারে, সাইকেল চালাতে পারি, মোটরসাইকেল চালাতে পারি। তুমি তো গাড়িও চালাতে পারো না। না, আমি ড্রাইভিংটা শেখা হয়নি, কারণ আমি জানি না কেন ছোটবেলায় আমার এই ভয়টা ছিল না, আর বাইক চালানোর সময় বা সাইকেল চালানোর সময় আমার এই ভয়টা লাগে না, বাট গাড়ির ক্ষেত্রে আমার রাস্তায় একটা অন্যরকম ফোবিয়া, আমি এই ভয়ে আমি গাড়ি চালানো শিখিনি না। তুমি মাঝখানে একবার বলছিলাম না যে বাইক চালাতে গিয়ে মনে হয় তোমার একটা অ্যাক্সিডেন্টের মতো বা কিছু একটা একদম। ওটা না ওরকম অ্যাক্সিডেন্ট না, মানে বাইক তো শিখতে গেলে একটু টুকটাক পড়তেই হয়। কত মাঠে বাইক চালাতে গিয়ে মাঠে পড়ছি, আবার নিজে নিজে উঠছি, ঠিক করছি। একবার এরকম হয়েছিল, আমি রাস্তায় চালাচ্ছিলাম আমাদের নোয়াখালীর বাসার রাস্তায়, তো ওখানে বৃষ্টির পরে একটু কাদা ছিল, তো আমি কাদাতে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম। আমার তখন আঙ্গুলের উপর আমার বাইকটা পড়ে,
বাট ওই ঘটনার পর থেকে আমার এখনো, আমি যদি কারো বাইকেও উঠি তখনও আমার কাদার মধ্যে দিয়ে যেতে আমার খুব ভয় লাগে, বিকজ আমি ওই যে কাদায় পড়ে যাওয়ার পরে আমার ভিতর যে ভয়টা ঢুকছে, ওটার পর আমি খুব ভয় পাই। ঐশী কিসে লজ্জা পায়? আমার সামনে কেউ প্রশংসা করলে লজ্জা পাই। ঐশী কিসে আটকায়? ঐশী ভালোবাসে আটকায়। তুমি চেয়েছো কিন্তু পাওনি, এরকম কি আছে? আমি মানে অর্জনের ক্ষেত্রে আমি চেয়েছি কিন্তু পাইনি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, এরকম কিছু হয়নি। কারণ আমি একটা অসাধারণ পরিবার পেয়েছি। আমি আমি স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকেই যে আমি গান নিয়ে থাকবো, গান নিয়ে বাঁচবো। আমি স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকে যে আমি বড় হয়ে ডাক্তার হব। আমি স্বপ্ন দেখেছি আমি একটা সুন্দর সংসার করব। তো আলহামদুলিল্লাহ আমার জীবনের স্বপ্নগুলো আল্লাহ অপূর্ণ রাখিনি। তো আমার ওই আক্ষেপটা আসলে নেই। তবে হ্যাঁ, একটা আক্ষেপ আছে, আমি চেয়েছিলাম আমার বাবা আরো কিছুদিন থাকুক, কিন্তু সেটা আমি পাইনি। আব্বুর উপর আসলে এতটা ডিপেন্ডেন্ট ছিলাম, মানে আব্বুকে ছাড়া জীবন ভাবাটা খুব কঠিন ছিল। মানে আসলে সবাই যে বলে লাইফ থেমে থাকে না, the show must go on, তারপর চলতে life আসলে চলছে। প্রচুর খেতে পছন্দ করো, প্রচুর। কিন্তু রান্না করো নাকি শুধু খাও? না, রান্না শৌখিন রান্না করি, কি কি রান্না নট লাইক রেগুলার লাইফে রান্না করি, কারণ রেগুলার লাইফে তো আমাদের কাজটা এমন, আর আমি যেহেতু দুটো প্রফেশন মেনটেন করি, আমার জামাইও কাজ করে, তো সব মিলে আসলে রেগুলার লাইফে আমার রান্না করা হয় না, সেটা করার জন্য একজন সহযোগী আছেন। কি রান্না করো যখন রান্না করো? আমি শৌখিনভাবে রান্না করি, তেহারি, গরুর মাংস বা মুরগিটাও একটু স্পেশালভাবে ডিফারেন্ট কখনো কখনো ট্রাই করি, কখনো কখনো বাসার সাধারণ খাবারও ট্রাই করি মাঝে মধ্যে করি। খাওয়া যায় মানে অনেক ভালোভাবে খাওয়া যায়, মানে নিজের প্রশংসা করতে হয় না। আমি রান্না করি না, আমি তো ভালো পারি না, আমি আস্তে আস্তে যেটা হয় আর কি, বিয়ের পর শৌখিনভাবেই মাঝে মধ্যে করতে করতে অনেকখানি এখন মোটামুটি কয়েকটা জায়গায় পারদর্শিতা চলে আসছে, কিন্তু আমি যা রান্না করি তাই মজা হয়। রান্নার বাইরে আর কি আছে যে তুমি যেটা বলছিলে এটা করা খুব মজা করে, আর কি কাজ তোমার পারদর্শিতা করতে পারো বাসায়? খুব ভালো ঘুমাতে পারি। আর হচ্ছে আসলে তো সবসময় কর্মব্যস্ত থাকা হয়, তো এর ফাঁকে সময় পেলে স্বাভাবিকভাবেই একটু রেস্টেই থাকতে ইচ্ছা করে। বাট যখন এরকম হয় যে আমাদের তো কাজের এক একটা মৌসুম থাকে, যখন কাজের মৌসুম থাকে না, একটু কম কাজ থাকে, ওই সময়টা আমার আঁকাআঁকি করতে ভালো লাগে। তুমি তো প্রচুর গানও শোনো, তোমার হচ্ছে বাংলাদেশে তোমার সবচেয়ে প্রিয় শিল্পী কারা? আমার সবার গানই ভালো লাগে। কয়েকজনের নাম বলো। অবশ্যই এক নম্বরে আমাদের রুনা লালা ম্যাম, পালন ভাই, হাবিব ভাই, ফুয়াদ ভাই, নীলা আপু, বাপ্পাদা, আরো অনেকে, আসলে কম বলে ফেললাম বোধহয় না। বলো ইয়াং যারা আছে এখন নতুনদের মধ্যে। নীলা আপু আসলে আমার মানে খুবই ফেভারিট, মানে নীলা আপুর এনার্জি ইন্সপায়ার্স মি, আমার খুব ভালো লাগে। সমসাময়িক যারা এর মধ্যে, সমসাময়িক যেমন প্রীতম ভাই আমার খুব পছন্দের। প্রীতম ভাই ওনার কম্পোজিশন, অ্যাজ এ হিউম্যান বিইং, সব দিক থেকে প্রীতম ভাই অনেক চলছে। আর রিসেন্ট অঙ্কনের কথা বলবো, অঙ্কন কুমার, ওর বড়াই করে গানটা আমি মানে অসংখ্যবার শুনে ফেলেছি, এবং মানে আমরা অনেক সময় বলি না যে গান শুনতে শুনতে পচায় ফেলা, মানে এটা তো আসলে পচায় ফেলা না, মানে ফেভারিট গানের লিস্টে চলে আসা আর কি। মানে আমি গানটা এতবার শুনছি, গানটা ও এত সুন্দর করে গাইছে, এই গানটা মানে অঙ্কনকে আমার বর্তমানে খুব ভালো লাগে। আমি তো ওয়েট করছি যে ওর নতুন গান কবে আসবে। আর দেশের বাইরে শিল্পীদের মধ্যে তোমার পছন্দের কারা? সুনিধি চৌহান, তখন বললাম সুনিধি চৌহান, শাকিরা, এই দুটো আমার বেস্ট পছন্দের। দেশে তোমার প্রিয় নায়ক নায়িকা? সাবিলা নূরকে খুব ভালো লাগে। আর নায়ক আরফিন জিলানী। শাকিব খান? আরফিন জিলানী। ওকে, না গুড। কিছু মানুষকে তোমার এক শব্দে বর্ণনা করতে হবে। রুনা লালা। এক শব্দে রুনা লালা ম্যাম আমার কাছে গুরু। হামিদ আহমেদ। লিভিং লেজেন্ড। বালা। অসাধারণ রেঞ্জের ভয়েস। বাপ্পা মজুমদার। মন শান্তি করা। তাহসান খান। তরুণীদের ক্রাশ। হাবিব ওয়াহিদ। হাবিব ভাই বস। মিলা।
মিলা আপু রকস্টার, ন্যান্সি, ন্যান্সি আপু মিষ্টি, ইমরান মাহমুদুল, প্রেমিক সিঙ্গার। মানে গানের গানগুলো হিসাব করলে ভাইয়া তো অনেক প্রেমের গান, সো ওগুলো থেকে আমি বলতে পারি ভাইয়াকে রবিউল ইসলাম জীবন। বস। কারণ আমি ওনাকে 2012 সাল থেকে বস বলে ডাকি, সো দ্যাটস ওয়াই বস। থ্যাংক ইউ। কালা ভুনা নাকি লাল ভুনা? কালা ভুনা। সেমাই নাকি পায়েস? পায়েস। ভাত নাকি বিরিয়ানি? বিরিয়ানি। চা নাকি কফি? আগে হলে বলতাম কফি, বাট বিয়ের পরে আমি এমন চা খাওয়া শিখছি, আমি এখন চাক্ষর হয়ে গেছি, বাট চা কফি বোথ। আম নাকি কাঁঠাল? আম। ঘুম নাকি আড্ডা? ঘুম, কিন্তু আড্ডাটা যদি পছন্দের মানুষের সাথে হয় তাহলে আড্ডা। নোয়াখালী নাকি ঢাকা? নোয়াখালী। ফুচকা নাকি চটপটি? ফুচকা। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। মেসি নাকি রোনালদো? মেসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দকে আরো বেশি বেশি উপভোগ করুন। ঐশী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈদের দিনে সিটিজেন জার্নালে আসার জন্য এবং সিটিজেন জার্নালের ঈদ স্পেশাল সেলিব্রিটি আওয়ারে অংশগ্রহণ করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো আসলে আমার জন্য একদম পুরনো একজন মানুষ, এবং সত্যি বলতে আমার পথ চলার শুরুটাতে আপনার গাইডলাইন সবসময় আমার সঙ্গে ছিল, এবং আমরা তো আসলে একসাথেই কাজটা শুরু করেছিলাম। আমার যে প্রথম একক অ্যালবাম, এটা আসলে আপনার হাত ধরে অনেক অনেক দূরে গিয়েছে। তো খুব ভালো লাগলো, পুরনো স্মৃতিচারণ করলাম আপনার সঙ্গে, অনেক অনেক গল্প করলাম, খুব ভালো একটা সময় কেটেছে। আমারও খুবই ভালো লাগছে যে তুমি সুন্দর করে অনেক কিছু বলেছো এবং তোমার যে এখনকার যে অবস্থান, এখনকার যে উত্থান, এটাতে আমি নিজেই সবচেয়ে বেশি আনন্দিত হই। তোমার এই সাফল্য, তোমার এই স্বপ্নযাত্রা অব্যাহত থাকুক। জি, ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমাদের ঈদ স্পেশাল সেলিব্রিটি আওয়ার। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঐশীর কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আরে দুষ্টু পোলা পাইন, তোরা মারিস না কেহ লাইন, আরে নাচতে নাচতে পাগল হইয়া ভাঙিস না কেউ ভাই। 1 2 3 4 5 6 7 8 9, আরে এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফাইন।